নতুন একটা বছর শুরু হয়েছে এবং নতুন বছর শুরু হওয়ার পরে বাংলাদেশে যা ঘটছিল 2024-এ যেমন চলছিল তা কি থেমে গিয়েছে? জীবন তো চলমান, ঘটনাও চলমান, তাই কোনো কিছুই থামে না। আজকে হঠাৎ করে মনে হলো যে এই যে শিবিরের আহ একটা সম্মেলন হলো, তারপরে কথা ছিল যে বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই জায়গায় মার্চ ফর ইউনিটি করা হলো শহীদ মিনারে। এবং এর ভিত্তিতে বিভিন্ন মেসেজ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে তাদেরকে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে, নেতাকর্মীদেরকে বা সমর্থকদেরকে বলা হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়া হবে। এটা নিয়ে অনেকে পোস্টও দিয়েছে, খাবারের টাকা দেওয়া হবে, আসার টাকা দেওয়া হবে, যাতায়াতের টাকা দেওয়া হবে। এত অর্থের উৎস কি? এটা নিয়ে ভাবছিলাম। যখন ভাবছিলাম তখন হঠাৎ মনে পড়লো যে 2017-তে ওয়াইমি টেকনোলজি নামে একটা আউটসোর্সিং কোম্পানি ছিল। তারা ধরা পড়েছিল এবং তাদের দেখা গেল যে তাদের যে অর্থ বাইরে থেকে আসে, তারা আউটসোর্সিং করে, মানে তারা বিদেশে বিভিন্ন সফটওয়্যার বা গেমিং সফটওয়্যার যেগুলো তারা সাপ্লাই দিচ্ছে, তার বিপরীতে যে টাকা আসছে সেটা দেখা যাচ্ছিল যে 57% জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হচ্ছিল। এবং বাকি 53% তাদের জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হচ্ছিল এবং 47% তাদের বিভিন্ন মেনটেনেন্স খরচ হিসেবে তারা দেখাচ্ছিল। এবং 2017-তে এই অভিযোগে কিন্তু 11 জনকে গ্রেফতার করা হয়েছিল ওয়াইমি টেকনোলজির। তো এরকম বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে জঙ্গি অর্থায়নের অর্থ দেশে আসে। এই যে উৎসগুলা, অর্থের উৎস, এই অর্থের উৎসগুলো যদি আমরা কোনোভাবে একদম বন্ধ তো করা সম্ভব না, কন্ট্রোল করতে পারতাম, তাহলে কিন্তু এই যে দেশে যে অনবরত অরাজকতা চলে, সেগুলোর জন্য যে অর্থ প্রয়োজন, সেগুলোর উৎসে কিন্তু ভাটা পড়তো। এবং অর্থনৈতিক ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় জঙ্গিদের, তখন কিন্তু তাদের কি বলবো, পদচারণা এমনিতেই থেমে যায়, এমনিতেই সেটা স্লো হয়ে আসে। তো এই ওয়াইমি টেকনোলজির কথা যখন আমার মনে পড়লো, তখন আমি এটা দেখছিলাম যে ওয়াইমি টেকনোলজির সাথে আর কি কি জড়িত ছিল। এখনকার ছেলেমেয়েরা তো অনেক স্মার্ট। আপনারা জানেন যে নানা ধরনের ভার্চুয়াল কারেন্সি হয়েছে, বিটকয়েন, তারপরে ক্রিপ্টোকারেন্সি যেটাকে আমরা গুপ্ত মুদ্রা বলছি, তারপর ডার্ক ওয়েব। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। আপনারা একটা জিনিস, আহ, এটা উম, যারা কাজ করেন তারা হয়তো সঠিকভাবে বুঝতে পারবেন। জিনিস যেটা হচ্ছে, ধরেন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনে আপনার একটা ধরেন যে কিছু মুদ্রা কিনা আছে, ভার্চুয়াল মুদ্রা কিনা আছে, এটা কিন্তু আপনি ডলারে কনভার্ট করতে পারছেন। ডলারে কনভার্ট করে আপনি কিন্তু এটা বিকাশে বা নগদে এটা পে আউট করতে পারছেন। এবং এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির যে লেনদেনটা, এটা যেহেতু সার্ভার টু সার্ভার হয়, সার্ভার টু সার্ভার হওয়ার কারণে এটা কিন্তু ব্যাংকের মতন এটা ট্র্যাক থাকে না সেভাবে। আপনি চাইলেই সেই জিনিসটা ট্র্যাক করতে পারবেন না। এখন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে আমাদের, যারা এই ধরনের জিনিসপত্র আম, তদন্ত করে বা খুঁজে বের করে কি ধরনের লেনদেন হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে কিনা, এগুলা কিন্তু এই টেকনোলজির কাছে এসে অনেকটা মানে স্তিমিত হয়ে যাচ্ছে। ওই ধরনের প্রশিক্ষণ, ওই ধরনের সফটওয়্যার। কারণ বিটকয়েনের একটা সার্ভার ধরেন হচ্ছে গিয়ে ব্রাজিলে, আরেকটা সার্ভার হচ্ছে গিয়ে ধরেন আমেরিকাতে। এখন আপনি সার্ভার টু সার্ভারে তদন্ত করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং এই যে একটা কালার রেগুলেশন আমাদের এখানে হয়েছে, তখন কিন্তু প্রচুর অর্থের লেনদেন হয়েছে, বিভিন্ন স্লিপার সেলের কাছে টাকা গিয়েছে, সুশীল সমাজের কাছে টাকা গিয়েছে, এনজিওর কাছে টাকা গিয়েছে। এই টাকাগুলো আমরা কি কারণে আমরা এগুলো ফলো করে ধরতে পারি না, মনিটর করে ধরতে পারি না? কারণ এই টাকাগুলো এসেছে এই ধরনের চ্যানেলে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি দেখা যাচ্ছে যে ডলারে কনভার্ট হয়েছে, ডলার থেকে সেটা বিকাশে আসছে এবং এটা খুব স্মল অ্যামাউন্ট অ্যামাউন্ট করে ঢুকে। এটা কি করা হয় দেখেন, আমরা যখন ব্যাংক টু ব্যাংক লেনদেন করি, আমি আফসানা কিশোরের, আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে কেওয়াইসি দেওয়া, মানে আইডি দেওয়া, সবকিছু দেওয়া। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে কিন্তু আপনার এই ধরনের সব আইডি আপনাকে ডিসক্লোজ করে আপনাকে কাজটা করতে হচ্ছে না। এখানে ওয়ালেট টু ওয়ালেট টাকা ট্রান্সফার হয়। তো এই বিষয়টা খুব একটা উল্লেখযোগ্য বিষয় যে ওই যে অর্থের উৎসটা কিন্তু আমরা কখনোই সেভাবে
যেহেতু টেকনোলজি খুব উন্নত হয়ে গেছে এবং এখনকার মানুষজন সেটার সহায়তা নিচ্ছে, এগুলো ট্র্যাক করা খুব দুষ্কর হয়ে গেছে। দেখেন, ডার্ক ওয়েবের সাথে, ক্রিপ্টোকারেন্সির সাথে, ব্লক চেইনের সাথে মোবাইল ব্যাংকিং এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ডার্ক ওয়েবে কি হয় দেখেন, সদস্য সংগ্রহ করা হয়, অস্ত্র কেনা হয়, তারপর গোপন যে চ্যাট গ্রুপ আছে সেগুলোর মাধ্যমে তহবিলের চাহিদা প্রকাশ করা হয়। তারপর ডার্ক ওয়েবে যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী তারা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে সেই তহবিল লেনদেন করে। হ্যাঁ, ধরেন যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী তহবিলে টাকাটা জমা দিচ্ছে। এই লেনদেন যেটা হয় সেটা কিন্তু ব্লক চেইনে নথিভুক্ত হয়, কিন্তু যে ইউজার, তার হচ্ছে গিয়ে পরিচয় গোপন থাকে। এবং ব্লক চেইনের এই লেনদেন তদন্ত করা খুবই কঠিন। এবং ক্রিপ্টো থেকে স্থানীয় মুদ্রায় অর্থ স্থানান্তরের জন্য বিকাশ বা নগদের মতন সেবা ব্যবহার করা হয়। স্থানীয় লোকদের তহবিল সরবরাহে মোবাইল ব্যাংকিং ব্যবহৃত হয়। এটাই আমি আপনাদেরকে বললাম যে এই যে অর্থটা লেনদেন হয়, এটা যদি তদন্ত করে ধরা না যায়, অর্থের উৎস যদি বন্ধ করা না যায়, তাহলে কিন্তু এই ধরনের অরাজকতার আকার বিনিময়ে হইতেই থাকবে। এবং এই হওয়া কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাবে। আগে ব্যাংকিং চ্যানেলে যা হয়েছে সেগুলা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের নজরে এসেছে। আহ মানি লন্ডারিং এর বিভিন্ন জিনিস, যেগুলো এগুলা ক্রাইটেরিয়া দিয়ে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে, ট্রেন্ড আপ করা হয়েছে, ব্যাংকগুলো সতর্ক হয়েছে, তারা কাজ করেছে। ব্যাংকিং চ্যানেলের উৎসগুলো মোটামুটি বন্ধ করা গেছে। সম্পূর্ণ বন্ধ তো করা যায় না, কারণ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, অনেক রকমের ব্যাপার থাকে। কিন্তু এই যে এখন যে প্রযুক্তি দিয়ে ভার্চুয়াল মুদ্রার যে লেনদেন হচ্ছে, সেটার মাধ্যমে যে জঙ্গি অর্থায়ন হচ্ছে, এটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা হাত দিতে না পারি, এই জায়গায় যদি আমরা কাজ করতে না পারি, অর্থের উৎস যদি বন্ধ করতে না পারি, জঙ্গিদের ব্যাকবোন, অর্থনৈতিক ব্যাকবোন যদি আমরা আহ কি বলবো, অর্থনৈতিক ব্যাকবোন যদি আমরা আহ, ধ্বংস করতে না পারি, এই অরাজকতা কিন্তু চলতে থাকবে। আমরা আগে মনে করতাম যে ইসলামী ব্যাংকের মাধ্যমে জামাতের সবাই চাকরি করছে, ওখানে তো তাদের একটা রেফারেন্স হিসেবে জামাতের একজন লোক লাগতোই, না হয় চাকরি পেত না। তারা তাদের বেতনের 2% বা 5% তারা বায়তুল মালে দিয়ে দিত, এটা উৎসেই চলে যেত। এখন কিন্তু সেটা আরো বিস্তৃত হয়ে গেছে। এখন শুধু এই ব্যাংকারদের মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নাই, সাধারণ পাবলিকের কাছ থেকেও কিন্তু তারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এভাবে আপনারা একটা টেস্ট কেস খুঁজলে পাবেন। সেটা হচ্ছে গিয়ে আল কাশেম, আল কায়দা যেহেতু অর্থ সংগ্রহ করতে পারছিল না, তারা আল কাশেম নামে বিভিন্ন দেশ থেকে কিভাবে অর্থ সংগ্রহ করেছে সেটার একটা টেস্ট কেস আপনারা সার্চ দিলে পাবেন। তো এইভাবে কিন্তু অর্থায়নটা হচ্ছে। এই অর্থায়নের জায়গাটা বন্ধ করতে না পারলে, এই অর্থায়নের জায়গাটা হাত দিতে না পারলে, এটা মনিটর করতে না পারলে, এটা সদিচ্ছার সাথে যদি সরকার দমন না করে, তাহলে কিন্তু এই যে তোমাদেরকে এই টাকা দেওয়া হবে, তোমরা অমুক জায়গায় চলে আসো এই অরাজকতা তৈরি করার জন্য, এই সমাবেশে চলে আসো, এগুলো কিন্তু চলতেই থাকবে। এবং এগুলো কালার রেভলিউশনের সাথে হাতে হাত ধরে চলে, প্রত্যেক দেশে চলেছে, আমাদের দেশেও চলছে। তো আমি আজকে হঠাৎ করে আমার মনে হলো যে খুব টেকনিক্যাল আলোচনা না করে এই বিষয়ে আপনাদেরকে একটা সাধারণ আহ ধারণা দেওয়া উচিত। আমার মনে হলো যে আপনারা সার্চ করলেই পাবেন ওয়াইমি টেকনোলজিতে কি হয়েছিল, বা আল কাশেম কিভাবে অর্থ সংগ্রহ করেছিল, ডার্ক ওয়েব, ক্রিপ্টোকারেন্সি, ব্লক চেইন, মোবাইল ব্যাংকিং কিভাবে জড়িত, তারপরে স্থানীয়ভাবে কিভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে, ছদ্মবেশী লেনদেন করা হচ্ছে, এবং পরিচয় গোপন রাখা হচ্ছে। এগুলা সবই আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এবং এর সাথে কিন্তু আমি আবারও বলছি, এনজিও এবং সিভিল সোসাইটির বিভিন্ন সংগঠন জড়িত থাকে। এটাও আপনারা পাবেন যে সন্দেহভাজন বিভিন্ন সংস্থা থাকে। আপনারা আহ মানি লন্ডারিং এর যেই ওয়ার্ল্ড ওয়াইড নিয়ম আছে, বিভিন্ন নিয়ম আছে, এখানে কতগুলো সংস্থা, কতগুলো ব্যক্তি কিভাবে নিষিদ্ধ, এটা দেখবেন, আপনারা তালিকাটা খুঁজলেই পেয়ে যাবেন। এবং এটা সোশ্যাল মিডিয়াতে যেসব আমাদের ইনফ্লুয়েন্সাররা আছে, অনেকে অনেকভাবে এই অর্থায়নের সাথে জড়িত। এবং প্রভাবশালী যেসব ব্যক্তি আছে তারাও এই অর্থায়নের সাথে জড়িত। আপনাদের মনে থাকবে যখন জুলাই জুলুম চলছিল দেশে, তখন কিন্তু আমির খসরু মাহমুদের একটা ফান্ড এসেছিল।
তারপরে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে। পরবর্তীতে তো জুলাই জুলুম যেহেতু চলছেই এখনো, এটার বিভিন্ন প্রেক্ষিতে এগুলা আর সেভাবে সামনে আসেনি, তদন্ত হয়নি, এই অর্থের উৎস দেখা হয়নি। তো এই যে জঙ্গি অর্থায়নটা বন্ধ করা দেশকে স্থিতিশীল করতে হলে খুব জরুরি, খুবই প্রয়োজন। আমরা সবসময় বলে থাকি যে, আমরা অ্যাক্টিভিস্টরাও বলি, যারা অন্যান্য সচেতন নাগরিক আছে তারাও বলেন যে আইন কখনো হাতে তুলে নিতে হয় না। আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ, তাদের হাতে সেই ক্ষমতাটা থাকলেই দেশে দেখা যায় যে আইনের শাসন প্রচলিত থাকে। আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, একদিনে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ইউনিয়নের কিছু ছেলেদেরকে দেখা গিয়েছে যে শিবির প্রকাশ্যে চড়-থাপ্পড় মারছে। তার আগেই কিন্তু জামাতের আমির বলেছে যে ক্যাম্পাস গাঁজাখোরদের মুক্ত করতে হবে। তো এইভাবে শিবির কিন্তু ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে আক্রমণ করেছে। ওইদিকে ডাকসুর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আলটিমেটাম দেওয়া হয়েছে যে 72 ঘন্টার মধ্যে যদি ডাকসুর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হয় তাহলে এই করা হবে, সেই করা হবে, অমুক প্রমুক যা থাকে আর কি। এর মধ্যে ছাত্রদল কিন্তু প্রক্টর সহ আরো প্রায় 100 জনকে নাকি মেরেছে। এই যে একটা মব লিঞ্চিং এর একটা কালচার তৈরি হয়েছে, যে সবকিছুতে ব্যক্তিকে আক্রমণ করা, এগুলা কিন্তু দেখেন এই পর্যায়ে এসে এখন পৌঁছেছে যে বিচারহীনতার সংস্কৃতিতে যখন মানুষ ঢুকে যায়, এখন আপনার সাথে হয়েছে আমি খুশি হচ্ছি, বা আমার সাথে হয়েছে আপনি খুশি হচ্ছেন, এটা কিন্তু পাল্টাপাল্টির একটা জায়গায় পৌঁছে যায়। এর মধ্যে কি হয়েছে দেখেন, যে খুলনায় এই যে এই প্রাক্তন প্রধানমন্ত্রী খুলনায় প্রাক্তন প্রধানমন্ত্রীর আহ একটা ছবিতে এসবের জুতা মারা কর্মসূচি ইত্যাদি ইত্যাদি করছিল। সেখান থেকে তারা নাকি, খুলনার থেকে তারা এই সমন্বয়ক টমন্বয়কেরা চলে এসেছে, বা তারা গোপালগঞ্জের দিকে চলে এসেছে, তারা নাকি গোপালগঞ্জ স্বাধীন করবে। এখন গোপালগঞ্জে আসার পরে তাদেরকে কিন্তু ভালোভাবে পিটুনি দেওয়া হয়েছে এবং তাদের অনেকে আহত হয়েছে, এবং তারা মিডিয়ার সামনে বলছে আমরা নারী, তারপরেও আমাদের হাতে গায়ে নির্লজ্জের মতন হাত তোলা হয়েছে। নির্লজ্জের মতন কিন্তু আপনারা আরেকজন নারীর ব্রা নিয়ে নেচেছেন, তার প্রতিকৃতিতে আপনারা জুতা ক্ষেপণের মতন কাজ করেছেন। নির্লজ্জের মতন আপনাদের নারী কার্ড এখন খেলে আর খুব একটা লাভ হবে না, কারণ জনগণ বুঝে গিয়েছে যে সমন্বয়কদের দৌরাত্ম্য, এবং তারা যে বৈষম্য বিরোধী কোনো আন্দোলন করেনি, তারা যে নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন করেছিল, এটা কিন্তু তারা বুঝে গেছে। তো প্রত্যেকটা জায়গায়, রাজশাহী ইউনিভার্সিটিতেও এক ধরনের শাটডাউনের, কমপ্লিট শাটডাউনের ইয়ে দেওয়া হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, যে প্রতিটা জায়গায় এই যে মব লিঞ্চিং প্রথম থেকে শুরু হয়েছিল জুলাই জুলুমের সময়, এটা কিন্তু এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ইনস্টিটিউট ইনস্টিটিউটে পৌঁছে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় ধরা করা হচ্ছে। এবং আবার এখান থেকে শুনতে পেলাম, এটা আমি প্রকৃত অর্থে জানি না, কারণ এটা সেভাবে আমি সেটা ভেরিফাই করতে পারিনি, যে ওই তথাকথিত একজন সমন্বয়ক যিনি দায় মানে না আপনি মরল অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা উপস্থিত হন, সার্জিস এবং হাসনাত, হাসনাতকে নাকি আমাদের সেনাবাহিনী আটকে রেখেছিল, বা পরবর্তীতে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তো যার যার এখতিয়ারের বাইরে কেউ যখন কাজ করা শুরু করে, তখন কিন্তু তার সেই কাজগুলা প্রশ্নের সম্মুখীন হয়, এবং তার একসেপ্টেন্স কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়। হাসনাত, সার্জিস তারা তো কোনো আহ, সরকারি পোস্টে নেই, তারা কোনো রকমের এম্পাওয়ার্ড জায়গায় নেই, কিন্তু তারা গায়ে মানে না আপনি মরল অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে তারা এক ধরনের কেওস তৈরি করছে। হ্যাঁ, কেওস তৈরি করে তারা দেশকে অস্থিতিশীল করছে, এবং দেশকে বিভিন্ন রকমের কি বলবো, একটা মানে অগ্রহণযোগ্য অবস্থায় তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করে মাঠ গরম রাখছে, এবং তাদের কোনো নির্দিষ্ট কাজ নেই, তারা চাঁদাবাজি টাদাবাজি ইত্যাদি ইত্যাদি নানা কিছুর সাথে নিজেদেরকে জড়িত করে ফেলেছে। এই হচ্ছে গিয়ে দেশের সামগ্রিক অবস্থা। যেটা বললাম যে অর্থায়ন কিন্তু থেমে নেই, তাদের বিপুল অর্থ, এবং তারা এগুলা বিভিন্নভাবে ইনভেস্ট করছে কালার রেগুলেশনের সময়, এবং পরবর্তীতে যা হয় সেগুলা করছে, এবং দেশে বিভিন্ন রকমের অরাজক পরিস্থিতি,
তৈরি হচ্ছে এদের হাত ধরে, এবং মব লিঞ্চিং এর যে কালচার তৈরি হয়েছিল, আমরা যেটাকে মবের মূল্য বলছি সরকারের, সেই জায়গায় যেহেতু বিচারহীনতা ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একদম একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, সেটার সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় এ ধরনের কাজকর্ম হচ্ছে। এবং আমরা এর মধ্যে একটা খবর পেয়েছি যেটা খুবই অ্যালার্মিং লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে কাশিমপুর কারাগারে আমাদের হাই ভোল্টেজ যেসব আহ, রাজনৈতিক বন্দী আছেন, তাদের কাশিমপুর কারাগারে তাদেরকে সবাইকে সেখানে কাশিমপুর কারাগারের 2 নম্বর ইউনিটে রাখা হয়েছে। এবং তাদের যারা স্বজন আছে তারা আশঙ্কা করছেন যে সেখানে জেল হত্যার মতন 1975 সালের 3রা নভেম্বরের জেল হত্যার মতন এক ধরনের কোনো ধরনের কাণ্ড ঘটতে পারে। এটার জন্য আমি বলবো যে জনগণ, আপনারা সতর্ক থাকেন, সতর্ক দৃষ্টি রাখেন, কারণ এই 2024 সালে এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে, এটা বাংলাদেশের জন্য আমাদের একটা লজ্জাজনক ঘটনা ঘটবে, এবং আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি বা বিশ্বের দরবারে একেবারে আমরা স্কেলে নেমে যাব। তারা বলছেন যে, তাদের স্বজনরা বলছেন যে সেখানে জেল হত্যার শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গাদাগাদি করে রাখা 2 সেলে থাকা নেতাদের অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার সংস্থা ও আটককৃতদের পরিবার। কারণ তাদের মধ্যে এই জিনিস কেন তৈরি হয়েছে, দেখেন, বগুড়া কারাগারে কিন্তু 29 দিনের মধ্যে 4 জন মারা গিয়েছে। হ্যাঁ, এর মধ্যে শাহাদাত আলম বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আব্দুল লতিফ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন, শহীদুল ইসলাম বগুড়া পৌরসভার 15 ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এবং আব্দুল মতিন ওরফে মিঠু গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাদের সবার মৃত্যুর কারণ দেখানো হয়েছে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো এই জন্যই অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে কাশিমপুরে যেখানে অনেক রাজনৈতিক নেতাকে বন্দি করে রাখা হয়েছে গাদাগাদি করে, তাদের সাথেও এ ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। তারা এ ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তো এই জায়গায় আমাদের একটাই কথা, যে আপনারা সবাই সতর্ক রাখেন, চোখ রাখেন, কারণ আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুসারে দেশের বিভিন্ন কারাগারে অসুস্থতার অজুহাতে এ পর্যন্ত 65 জন বন্দির মৃত্যু হয়েছে এই কয়েক মাসের মধ্যে। কিন্তু এ সময় 12 জন ব্যক্তি সরকারি বাহিনীর হেফাজতে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এমএসএফ এর প্রতিবেদন অনুসারে কথিত বন্দুক যুদ্ধে মারা গেছেন 6 জন এবং পিটিয়ে হত্যা করা হয়েছে 98 জনকে। এটা হচ্ছে কি বিডি ডাইজেস্ট নামে একটি পত্রিকার থেকে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো বগুড়ার কারাগারে কিন্তু দেখেন 29 দিনের মধ্যে 4 জন মারা গেছে। সুতরাং কাশিমপুর কারাগারে এবং অন্যান্য কারাগারে আমাদের যেসব রাজনৈতিক বন্দী রয়েছেন তাদের জীবন নিয়ে তাদের পরিবাররা এবং রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা আশঙ্কা প্রকাশ করছেন। মোটামুটি এই হচ্ছে কি অবস্থা। প্রতিদিনের মতন আজকেও এই ধরনের ঘটনা ঘটেছে, এবং বিভিন্ন জায়গায় সমন্বয়করা, তথাকথিত সমন্বয়করা, প্রতিদিনই নতুন নতুন সমন্বয়ক আসছে সামনে। কে যে কোথাকার সমন্বয়ক এটা একটা রহস্য। বিভিন্ন জায়গায় তারা পিটুনির শিকার হচ্ছেন, প্রতিরোধের শিকার হচ্ছেন, এবং ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায় প্রক্টর কিন্তু পিটুনির শিকার হয়েছেন। তো মব লিঞ্চিং যখন শুরু হয়েছিল তখন এটা বন্ধ করার কোনো রকমের উদ- উদ্যোগ কিন্তু আমরা এসব শিক্ষকদের মধ্যে দেখতে পাইনি। তারা মোটামুটি চুপচাপ ছিলেন। তোফাজ্জলকে পিটিয়ে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভাত খাওয়ানোর পরে, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ঘটেছে, এবং পুরা বাংলাদেশের অসংখ্য মানুষকে এভাবে মব লিঞ্চিং এর মাধ্যমে হেনস্থা করা হয়েছে, আহত করা হয়েছে, নিহত করা হয়েছে। এই মব লিঞ্চিং এর বিরুদ্ধে কিন্তু তখন এইসব শিক্ষকেরা, যারা নিজেদেরকে অভিভাবক মনে করেছেন স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু তখন সোচ্চার হন নাই। এখন কিন্তু তারা নিজেরাও সেটা শিকার হচ্ছেন। তো আমরা যেটা বলি যে বাপ বাপকেও ছাড়ে না, সে ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং আমাদেরকে এদিকে নজর রাখতে হবে, এবং কাশিমপুর কারাগারে যেন কোনো ধরনের জেল হত্যার পুনরাবৃত্তি না হয় সেদিকে আমাদের কঠোর নজর রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত বিদায়।